মানুষ দেখা যাচ্ছে, কোথায় কি মমতার প্রতি মোহভঙ্গ হচ্ছে সংখ্যালঘুদের? কলকাতায় সংখ্যালঘুরা করেছে, আর কলকাতায় সংখ্যালঘু এলাকায় কংগ্রেস এবং সিপিএম এর যোগ দিচ্ছে, তাহলে কি সংখ্যালঘু মানুষেরা মুখ্যমন্ত্রী থেকে মুখ ঘোরাচ্ছে বা তৃণমূল থেকে মুখ ঘোরাচ্ছে? মোহভঙ্গ হচ্ছে, দুধের গাই বলেছিলেন। কলকাতায় বা বিভিন্ন জায়গাতে সংখ্যালঘু সমাজের মানুষ তারা অনেকেই বাম কংগ্রেস তার সঙ্গে যুক্ত হয়েছেন, এটা ভালো। দুধের গাই বলেছিলেন না মমতা ব্যানার্জি? সংখ্যালঘু মানুষ মানুষ, তার অধিকারকে রক্ষা করতে হয়, কিন্তু সংখ্যালঘু মানুষকে ভোটার হিসেবে ভোটের জন্য ব্যবহার করা এটা খুব বিপজ্জনক। যে কারণে মমতা ব্যানার্জি দুধের গাই বলেছিলেন। লাঠি জাটা মারলেও আমি সহ্য করবো, কারণ দুধের গাই, এটা বলার মধ্য দিয়ে আসলে সংখ্যালঘু মানুষকে উনি অসম্মান করেছেন, তাদেরকে যেন ওনার পোষালক বলে মনে করেছেন। এটা কখনো করতে নেই। উনি সংখ্যালঘুদের কর্মসূচিতে গিয়ে, এমনকি উৎসবে গিয়ে, ঈদের উৎসবে গিয়ে পর্যন্ত ভোটের গল্প রাজনীতি মেরেছেন। কখনো না রাজনীতি মারা ওখানে উচিত না, রাজনীতি করা ওখানে উচিত না, কখনো হয় না। ফলে মমতা ব্যানার্জি যেভাবে চলেছেন তাতে যাদেরই সংখ্যালঘু সংখ্যাগুরু ছাত্র যুব মহিলা বলে কোনো কথা না, যারাই ভেবেছিলেন যে মমতা ব্যানার্জি বুঝিয়ে একটা সত্যি বিকল্প কিছু, তারা বুঝে গেছেন যে আসলে মমতা ব্যানার্জি মানে RSS এরই একটা অংশ। এক হাতে বিজেপি তো আর এক হাতে তৃণমূল, এবং তাতে মানুষের বিপদ বাড়ছে। ফলে যে কোনো অংশের মানুষ মমতা ব্যানার্জির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াচ্ছেন পশ্চিমবাংলায়, এটা সবাই দেখতে পাচ্ছে। হঠাৎ করে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, সংঘ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ, মমতা কি বলবেন? ধর্মকে রাজ্যে রাজনীতিকে টেনে আনা। মুখ্যমন্ত্রী যেভাবে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এসবগুলোকে দাগিয়ে দিচ্ছে, আমি তাকে ধিক্কার জানাই, নিন্দা করি। এটা কখনো হয় না, হতে পারে না। রামকৃষ্ণ মিশন তার কাজ করবে, সে কাজ আমার পছন্দ হোক না হোক। ভারত সেবাশ্রম সংঘ তার কাজ করবে, আমার পছন্দ হোক না হোক। আমি তাকে দাগিয়ে দেবো কেন? তখনই তাকে দাগিয়ে দিতে পারি যখন আমি মনে করি ও আমার অংশীদার। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নিজের অংশীদার বলে ব্যবহার করতে চেয়েছিলেন, যাদের নিজের অংশীদার হিসেবে ব্যবহার করতে না পেরে অথবা ঠিক মতো না পেরে উনি এখন দাগিয়ে দিচ্ছেন। আমি বলছি, পশ্চিমবাংলায় কংগ্রেসের সরকার ছিল, বামফ্রন্টের সরকার ছিল, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ কখনো কাউকে এইরকম বিড়ম্বনায় পড়তে হয়নি যা মমতা ব্যানার্জির আমলে মমতা ব্যানার্জির জন্য পড়তে হচ্ছে। এরকম অনেক কিছু, উনি তো অনেক কিছু, উনি তো একই ধারে সারদা দেবী, আবার একই ধারে জয় জগন্নাথ, আবার একই ধারে ইফতার পার্টি, একই ধারে রামনবমী, হনুমান জয়ন্তী। হচ্ছে নাকি? আরে মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী থাকুন, মানুষ থাকুন। টুকরো টুকরো করে ফেলছেন, যখন যেখানে যাচ্ছেন তখন সেখানে হাজির হয়ে যাচ্ছেন, ভাই আমার ভোট চাই, আমি তোমার লোক। এটা কখনো ভালো হচ্ছে না, এটা খারাপ হচ্ছে। আর লোভাবল দিয়েছেন যাতে মোদী ছক্কা হাঁকাতে পারেন। মোদী ছক্কা হাঁকিয়ে দিয়েছে, এটা মোদীজির সুবিধার জন্য মমতা ব্যানার্জি করেছেন বলে আমার মনে হয়। শিলিগুড়িতে যে রামকৃষ্ণ মিশনের উপর যেটা নিয়ে দেখা গেল, রামকৃষ্ণ মিশনের যারা কর্মকর্তা, যারা যে অভিযোগ করেছে থানা, সেটা হলো বেলেবে। যে অভিযুক্ত সে গিয়ে থানায় অভিযোগ করলো, দেখা গেল সেটা নন বেলে। রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে, রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশনের অফিসে হামলা কবে সেটা? শিলিগুড়িতে হামলা, সেখানে গিয়ে অভিযোগ করাতে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, সেটা হয়ে গেল নন বেলেবল সেকশন। দেখুন, শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের উপরে হামলা, হামলাবাজ কারা? যারা মুখ্যমন্ত্রী অনুগত, কোনো সন্দেহ নেই। এবং একেবারে অপেক্ষা রয়েছে এইসব নিয়ে একটা কোনো বাইনারি করে বিজেপিকে খেলবার মতো সুযোগ করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি করছেন। রামকৃষ্ণ মিশনের উপর নাকি হামলা হলো, যারা হামলার যাদের উপরে হলো তারা যখন অভিযোগ করলেন, সেই অভিযোগটা যে বেলেবে, আক্রমণকারীর বিরুদ্ধে বেলেবে। আর রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে যে অভিযোগ করা হলো সেটা সম্ভবত নন বেলেবে, আমি যতটুকু জানি বা যা শুনেছি। এটা ভাবা যায় কখনো? আমি সবাইকে করজোরে বলছি,
পারলে বোঝার চেষ্টা করুন। এইটাই গত 13 বছর ধরে পশ্চিমবাংলায় আমরা বলে আসছি যে আইনের শাসন নেই, শাসকের আইন। পুলিশ চালায় না, রক্ষককেই রক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে বাংলার মানুষের যে কি বিপদ, সাধারণ মানুষ বুঝেছেন, ভাবপন্থীরা বুঝেছেন, প্রতিবাদীরা বুঝেছেন, তৃণমূলের যারা ছোটখাটো তারা তৃণমূলের মধ্যে থেকে বিপদে পড়ে বুঝতে পারছেন, এমনকি রামকৃষ্ণ মিশন তাকেও বুঝতে হচ্ছে। সে অভিযোগ করছে বেলেবেল, তার বিরুদ্ধে অভিযোগ আসছে নন বেলেবেল। এবার বিষয়ে সবাইকে ধরে অ্যারেস্ট করে জেলে পড়ে দিই, বাকি থাকে কেন? ওইটাই তো মমতা ব্যানার্জির লক্ষ্য, যাতে বিজেপি লাফাতে পারে। আইনি নোটিশ পাওয়ার পর ফের কার্তিক মহারাজকে আক্রমণ মুখ্যমন্ত্রী। ধর্মের নামে বিজেপি করছে, তৃণমূল এজেন্ট বসাতে দেননি, মুর্শিদাবাদে অশান্তিতে হোতাহুল। আমি কার্তিক মহারাজকে আমি তো চিনি না, কিন্তু ভারত সেবাশ্রম সংঘ তারা তাদের মতো করে কাজ করবেন নিশ্চয়ই। ভারত সেবাশ্রম সংঘের যে মনোভাব লক্ষ্য তাই নিয়েই সবার কাজ করা উচিত, তার বাইরে কারো যাওয়া উচিত না। সেটা মুখ্যমন্ত্রীর যেহেতু পক্ষে যাচ্ছে না বলে মুখ্যমন্ত্রী মনে করছেন, সেই কারণে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে যেভাবে গালমন্দ করছেন, অভিযোগ করছেন, দাগিয়ে দিচ্ছেন, এটা ভারত সেবাশ্রম সংঘের ক্রেডিবিলিটি, মিশনের ক্রেডিবিলিটি, রামকৃষ্ণ মিশনের ক্রেডিবিলিটি, যার ন্যাশনাল ক্রেডিবিলিটি আছে, তাকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী আজকে আবার একই কথা বলেছেন। যদি সত্যি কেউ কোনো অপরাধ করে থাকেন তাহলে সেটা মুখ্যমন্ত্রী তার মতন করে রাজনৈতিকভাবে মোকাবিলা করুন, কিন্তু সেটা না করে প্রকাশ্যে যেভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে, এটা আসলে নানান ধরনের সেবার কাজে যারা যুক্ত থাকে তাদেরকে অস্বীকার করে লুঠেরাদের বাহিনীর দাপট বলে আমি মনে করি। গঙ্গারামপুরে পিটিয়ে এক যুবককে খুনের অভিযোগ কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে। আগের দিন একজন আইটিবিপি জওয়ানকে গাছে বেঁধে মানুষ কি আইন নিজের হাতে তুলে নিচ্ছে? এই প্রবণতা কেন? গঙ্গারামপুরে পিটিয়ে মারল যুগ, আইটিবিপি পুলিশ তাদেরকে ধরে বেঁধে পেটালো। আইন হাতে তুলে নেওয়াটা আমি কখনো সমর্থন করি না, কিন্তু কেন এরকমের পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা প্রশাসনের চূড়ান্ত ফেইলিয়ারের লক্ষণ। মানে এত ফেইলিয়ার প্রশাসনের এ ভাবা যায় না। পুলিশ যদি দলদাস হয়, আইন যদি যারা ভক্ষক তাদের পাশে দাঁড়ায়, যারা অপরাধী তাদের পাশে দাঁড়ায়, আইন যদি অপরাধীদের সঙ্গে নিয়ে করে নিরপরাধ সাধারণ মানুষ যদি মাথা নিচু করে চলতে হয়, আর অপরাধীরা যদি মাথা উঁচু করে গটগট করে চলে, তাহলে দেশের হাল ভালো হয় না, পশ্চিমবাংলার হাল খারাপ। আইনের কোনো শাসন নেই। কয়লা পাচার বন্ধ করে দেবে। কয়লা পাচার মামলায় চার্জ গঠন হলো না, পিছিয়ে গেল মামলা। কি বলবেন? সময় নষ্ট না, ধরে এগুলো ধরা পড়বে কবে? কয়লা পাচার কাণ্ডে চার্জ গঠন হলো না, ধীরে ইঁদুরগুলো ধরা পড়বে, ওদের বাঁচিয়ে রাখার ব্যবস্থা করতে হচ্ছে। দিল্লিওয়ালারা বাঁচিয়ে রাখার ব্যবস্থা করছে ধীরে ইঁদুরদের। ধীরে ইঁদুররা কোথায়? পশ্চিমবাংলায় যারা সর্বনাশ করছেন, তার সঙ্গে নানাবিধ অফিসার যুক্ত হয়ে দিল্লি পর্যন্ত যাদের হাত লম্বা, তাদের সাহায্য করার জন্য চার্জশিট ফাইনালি চার্জ গঠন করা হলো না, যাতে ধীরে ইঁদুরগুলো এখনই ধরা না পড়ে। ভোট মিটে গেলে তারপর আবার কিভাবে কি টাকা পয়সা রফা করা যায় তার চেষ্টাতে আছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ দিল্লি যথাযথভাবে তদন্ত করছে না, সিবিআই হোক অথবা রাজ্যের সিআইডি হোক। আরো 4 জনকে তলব লালবাজার। শ্লীলতাহানির ঘটনায় সিআরপিসি 160-এর নোটিশ দিয়ে এক চিকিৎসক সহ 3 রাজভবনের কর্মীকে সমন দিল রাজভবন। জামিন পেয়েছিল আগে 2 জন জামিন পেয়েছে, আবার 4 জনকে ডেকে পাঠাচ্ছে, নতুন করে 4 জনকে ডেকে পাঠিয়েছে। এই হচ্ছে না কি? এসব কি হচ্ছে? পশ্চিমবাংলায় যা চলছে ভয়াবহ ব্যাপার। রাজভবন অশ্লীলতার জায়গা হয়ে গেছে বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রী বলছেন যে রাজভবনে রাজ্যপালের পাশে গিয়ে বসতে তিনি ভয় পাচ্ছেন। ভয়াবহ ব্যাপার। মুখ্যমন্ত্রী যার পাশে বসতে ভয় পাচ্ছেন, সঙ্গতভাবে উনি শালীনতার কথা বলছেন, অশালীনতার কথা বলছেন, তিনি যদি রাজ্যপাল হয়ে থাকেন, ভয়াবহ। কোন অ্যাকশন নিচ্ছেন না কেন? 3 জনের বিরুদ্ধে কৃষককে ডেকে পাঠালেন, তারা জামিন পেয়ে গেল। এবার আবার 4 জনকে ডেকে পাঠিয়েছেন,
মানুষের কাছে কি রাজনীতি মানে এই শুধু নবান্ন আর রাজভবন, শুধু সন্দেশখালীর ভিডিও আর কাউন্টার ভিডিও? রাজনীতি মানে কি মানুষের জীবন জীবিকা ভবিষ্যৎ নয়? মানুষের জীবন জীবিকা রাজনীতিকে সর্বনাশ করে দেওয়ার জন্য রুটি রুজি হচ্ছে হক, লড়াইটা রুচির লড়াই। সেইখানে নিম্ন রুচি এবং রুটি রুচি বাদ দিয়ে বাইনারির মনোভাব থেকে চললে যা হয়, পশ্চিমবাংলায় রাজভবন নবান্নকে কেন্দ্র করে একই জিনিস হচ্ছে। পুরুলিয়ার পর পশ্চিম মেদিনীপুরে এসপি পরিবর্তন, সুকান্ত মজুমদারের কথা বলা। এসপি পরিবর্তন হয়েছে মেদিনীপুরে, পুরুলিয়ায় বদল হয়েছিল, এখন মেদিনীপুরে বদল হয়েছে। আরো বদল হওয়া উচিত, আরো বদল হওয়া উচিত। এখনো জায়গায় জায়গায় পুলিশের অফিস থেকে তৃণমূল দল পরিচালনা হচ্ছে, আইসি দল পরিবর্তন, দলের মতন করে চলছে। আমি বলতে পারবো না কোথায় কোন অফিসার কিরকম করেছে, কিন্তু সারা রাজ্যের খোঁজ সবাই বুঝতে পারছেন, আপনারাও টের পাচ্ছেন যে কার্যত রাজনৈতিক মনোভাবে যদি প্রশাসনকে ব্যবহার করা হয়, তাহলে নির্বাচনের নিরপেক্ষতা রক্ষা করার জন্য প্রশাসনের সবাই শপথে বহাল থাকতে পারবেন না। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউটার্ন, সন্দেশখালীর ঘটনায় দুঃখ প্রকাশ। মহিলা মা বোনরা অসম্মানিত হয়েছে, সন্দেশখালীর মা বোনদের জন্য আমি মর্মাহত। কোথায় বলেছেন? আজকে সবাই বসিরহাটের সভায় দুঃখ এবং ক্ষমা প্রার্থী। দেখুন, মুখ্যমন্ত্রী আজকে বসিরহাটে গেছেন, 5-7 দিন পরে নির্বাচন হবে, হাল খুব খারাপ বুঝে গেছেন। গোটা মানুষ, মহিলা সমাজ বিশেষ করে, তারা বুঝতে পারছে যে তৃণমূল কি অপরাধের জায়গাতে নিজেদের নিয়ে গেছে, মানুষকে বা মহিলাদের কি বিপদের মধ্যে ফেলেছে। ভোটে হার অবশ্যম্ভাবী জানে আজকে উনি গিয়ে এতদিন পর, এই কয়েক মাস ধরে শাহজাহানদের পাশে দাঁড়াবার পর আজকে গিয়ে বললেন যে আমি মহিলাদের পাশে আছি, আমি ক্ষমা প্রার্থী। এতদিন বলেননি কেন? আপনি যদি ক্ষমা প্রার্থী হন তাহলে শাহজাহানদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন? শিবু হাজরাদের গ্রেপ্তার করেননি কেন? আপনার ছবি লাগিয়ে শাহজাহান শিবুরা ভোট না করে পঞ্চায়েত লুট করেছে, দখল করেছে কেন? আপনি তাদের প্রশ্রয় দিয়েছেন কেন? আপনি তো বক্তৃতা দিয়েছেন শিবু শাহজাহানদের সম্পর্ক, ওরা ভালো ছেলে, ওরা ভালো ভোট করে। দায়িত্ব আপনার, দায়িত্ব শুভেন্দু অধিকারী, যিনি কোলে করে শিবু শাহজাহানদের নিয়ে ঘুরে বেরিয়েছেন, দায়িত্ব তাদের। যখন ওখানে 3 জন যুবক 19 সালের নির্বাচনের পর খুন হয়ে যায়, তখন তো তৃণমূলে কাউকে যেতে দেখিনি, বিজেপির কাউকে যেতে দেখিনি। আমি গিয়েছিলাম, আমি এবং আব্দুল মান্নান গিয়েছিলাম, আমরা তখন বিধানসভার সদস্য। ফলে সমস্তটা জেনে বুঝে প্রশ্রয় দিয়ে শাহজাহানদের 100 কোটি টাকা সম্পদ বানিয়ে বেআইনি, তার 4 ভাগের 3 ভাগ 1 ভাগ করে 75 ভাগ কালীঘাটে নিয়ে গিয়ে আজকে ভোটের সময় হেরে যাবেন বলে উনি, কুমিরের কান্না, কুমিরের কান্না। মুখ্যমন্ত্রী এসব কথা কুমিরের কান্না। মায়েদের প্রতি, মানুষের প্রতি ওর কোনো দরদ নেই, লুঠেরাদের প্রতি ওর দরদ। দুঃখ প্রকাশ করেও মুখ্যমন্ত্রী বলছে চক্রান্ত, এটা বিজেপির চক্রান্ত। মুখ্যমন্ত্রী বসিরহাটে মিটিংয়ে গিয়ে কি বললেন? বসিরহাটে মিটিংয়ে গিয়ে বললেন যে মায়েদের উপরে অত্যাচার হয়েছে, তাই তিনি দুঃখ প্রকাশ করছেন। আবার একই মিটিংয়ে তিনি বলছেন এটা একটা চক্রান্ত। তাহলে চক্রান্তটা কে করলো? মহিলারা চক্রান্ত করলো। আগে বলেছিলেন মহিলারা বহিরাগত, আজকে বললেন মহিলারা চক্রান্ত করেছে। তাহলে আপনি মহিলাদের প্রতি দুঃখ প্রকাশ করছেন কেন? ক্ষমা চাইছেন কেন? একই অঙ্গে কত রূপ, গিরগিটির মতন। মুখ্যমন্ত্রী তো গিরগিটির মতন, কখনো তৃণমূলে, কখনো বিজেপিতে, কখনো অন্যত্র, কখনো একরকম কথা বলছেন, তারপর দিন সিএ পক্ষে চলে যাচ্ছেন, কখনো মিটিয়ে গিয়ে, একই মিটিয়ে গিয়ে মহিলাদের জন্য দুঃখ প্রকাশ করছেন, আবার সেই মহিলাদের চক্রান্তকারী বলে দিচ্ছেন। গিরগিটিও এত তাড়াতাড়ি রং বদলাতে পারে না যা মুখ্যমন্ত্রী বদলাচ্ছেন, কিন্তু উনি মানুষের বিবেচনায় ধরা পড়ে গেছেন। একই সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন সন্দেশখালী তিনি যাবেন যেদিন হাজি নুরুল জিতবে। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন উনি সন্দেশখালী যাবেন যেদিন হাজি নুরুল জিতবে। আর সন্দেশখালীর মানুষরা বলছে মায়েদের চোখের জল যখন বাঁধ বাঁধছিল না, আদিবাসীদের জমি যখন কেড়ে নেওয়া হয়েছিল, গরিব তফসিলি সাধারণ মানুষের জমি সেটা লুট করে ভেরি বানানো হয়েছিল, প্রত্যেক দিন 100 দিনের কাজের টাকা অথবা ঘরের টাকা যখন লুট করা হয়েছিল, বেআইনি সম্পদ যখন শাহজাহানরা বানিয়েছিল, মানুষ যখন কান্না করছিল, মহিলারা যখন লাঠি ঝাঁটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছিলেন, তখন মুখ্যমন্ত্রী কোনদিন সন্দেশখালী যাননি। যেমন মণিপুরে কোনদিন প্রধানমন্ত্রী যাননি, তেমন সন্দেশখালীতে কোনদিন মুখ্যমন্ত্রী যাননি।
উনি আর যাতে না যান, ওখানকার মানুষ তারই ব্যবস্থা করবে। উনি বলেছেন হাজি নুরুল জিতলে যাবে, আর ওখানকার মানুষরা বলছে হাজি নুরুলকে হারিয়ে কথা বলবে, ওনার আর এই জীবনে সন্দেশখালী যেতে হবে। প্রভু জগন্নাথের মোদীর ভক্ত মুখ ফসকে মন্তব্য পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র, সেই নিয়ে নিন্দার ঝড় উঠছে, বিভিন্ন বিরোধী দলেরা মন্তব্য করছে। বিজেপির সম্বিত পাত্র মনের কথাটা বলে ফেলেছেন যে প্রভু জগন্নাথ, ওদের যেভাবে ওরা বলেন, প্রভু জগন্নাথ নরেন্দ্র মোদীর ভক্ত। তার নরেন্দ্র মোদীর মূর্তি বানানো হোক, জগন্নাথের চাইতে বড় মন্দির বানানো হোক। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী যেমন কলকাতাতে এসে একটা বড় মন্দির বানাবেন, বানিয়ে তারপরে নাকি উনি জগন্নাথের ভক্ত সাজবেন, নাকি জগন্নাথকে পুজো করছেন বলে নিজে ক্রেডিট নেবেন, আমি জানি না। তেমন করেই প্রধানমন্ত্রী তার ভক্ত নাকি জগন্নাথ। তাহলে জগন্নাথের চাইতে বড় মন্দির করে পুজো করা হোক। প্রধানমন্ত্রী তো সবই পারেন, উনি রামের প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন, উনি ওনার ভক্ত হিসেবে জগন্নাথকে সাজাতে পারেন। সম্বিত পাত্র বিজেপির বড় নেতা। আমাদের রাজ্যে মনে আছে তৃণমূলের নেতা বলেছিলেন 300 বছর মুখ্যমন্ত্রী দেবতার আসনে বসবে, তার নামে মন্দির হবে, মেগালোম্যানিয়া। ঠিক তেমন করে প্রধানমন্ত্রী জগন্নাথের ওপরে, রামের ওপরে, সবার ওপরে মেগালোম্যানিয়া। যারা বলছেন তারা মেগালোম্যানিয়া, তারা কার্যত এইসব বলার মধ্য দিয়ে অসম্মান করছেন আমাদের চিরাচরিত প্রথা পদ্ধতির ঐতিহ্যকে অসম্মান করছেন। ব্যারাকপুরে অর্জুন সিং বলেছে তৃণমূল হাতে দেখাচ্ছে, এটা তার স্ট্র্যাটেজি ছিল। বুথে বুথে ঘুরেছেন, যে বুথে ভালো ভোট হয়েছে সেখানে ডিস্টার্ব ছিল, সেখানে কিছু জিতেছে। এটা কি অন্য কোনো খেলা হয়ে গেল? কি হয়েছে, কি বলেছে? তৃণমূলের লোকেরাই তাকে তাকে জেতাবে, এরপর খেয়াল বলেছে। অর্জুন সিং বলেছেন তৃণমূলের নেতারাই ওকে জেতাবে। কথাটা খুব ভুল বলেছেন কিনা আমি জানি না, হতেই পারে। উনি তো তৃণমূলের অর্জুন সিং, বদল করে বিজেপির অর্জুন সিং, বদল করে অভিষেকের হাত থেকে পতাকা নিয়ে আবার তৃণমূলের অর্জুন সিং, আবার ধান্দায় পোষায়নি, অতএব বিজেপির অর্জুন সিং। ফলে দুটো দিক খোলা রাখলো। মমতা ব্যানার্জি যেমন দুটো দিক খোলা রাখেন, উনিও দুটো দিক খোলা রাখছেন। তৃণমূল ওকে জেতাবে বলে উনি ঘোষণা করছেন। উনি আসলে তৃণমূলের লোক, কেননা তৃণমূলের লোক হলেই বিজেপির লোক হওয়া যায়, বিজেপির লোক হলেই তৃণমূলের লোক হওয়া যায়। তৃণমূল বিজেপির পারস্পরিক খেলা এরকম। প্রথম দফা, দ্বিতীয় দফা, যত দফাই করছে তত হিংসা বাড়ছে, প্রতিরোধও বাড়ছে। মুর্শিদাবাদেও হয়েছে, তারপর হাওড়া, দীপশিতারে হয়েছে। দমদমে যদি সেরকম ঘটে, কি আপনাদের স্ট্র্যাটেজি? দেখুন, এই নিয়ে 5 দফার ভোট হয়ে গেল, ষষ্ঠ এবং সপ্তম বাকি রয়েছে। নানাবিধভাবে মানুষকে প্ররোচনা দেওয়া, হিংসার প্রচেষ্টা হয়েছে, কিন্তু সেটা আগের মতো পারেনি। পঞ্চায়েতে, পৌরসভায় যেখানে ভোট লুট হয়েছে সেখানে মানুষ রুখে দিয়েছেন। নির্বাচন কমিশনও তার মতো করে খানিকটা চেষ্টা করেছেন, এবং তাতে বোঝা গেল যে আগের মতো করে হিংসা করতে পারেনি। প্রতিরোধ হচ্ছে। তৃণমূল ভয় পেয়ে গেছে, যাদবপুরের প্রার্থীকে আটকাচ্ছে, সব জায়গায় গো ব্যাক স্লোগান দিচ্ছে। খড়দাতেও দেখলাম আমাদের কর্মীরা প্রচার করছে, তাদেরকে আক্রমণ করলো। কিন্তু কিভাবে মানুষ তাকে রেজিস্ট করেছে আমি তো নিজের চোখে দেখলাম। বরং পুলিশ তৃণমূলের পাশে। আমি যখন বললাম থানায় আসছি, 20 মিনিটের মধ্যে আসছে বলে, আমি 16 মিনিটের মধ্যে গেলাম, ওসি নেই, তিনি পালিয়ে গেছেন। এবং ওসি নেই মানে তিনি ব্যবস্থা করলেন যাতে ক্রিমিনালরা বা হুডলামসরা তারা তো আমাদের কর্মীদের আক্রমণ করতে পারে, তার ব্যবস্থা করলেন। কিন্তু যেভাবে কালকে আমাদের কর্মীরা রেজিস্ট করেছে, রুখে দিয়েছে, আমি তো স্যালিউট জানাই। গোটা পশ্চিমবাংলায় মানুষ জায়গায় জায়গায় এই রুখে দেওয়ার মনোভাবে যাচ্ছে, কারণ বাংলাটার যে সর্বনাশ হয়ে যাচ্ছে বিজেপি তৃণমূলের পাল্লায় পড়ে, তা মানুষ সম্ভব বুঝতে পারছে। দাদা ভোট কমে যাচ্ছে অনেক, আর বাড়তি বা করবেন না। আবার কি প্রশ্ন? আবার ভোটের আপনারা কি? হ্যাঁ, আপনারা আবার কি? ওই যেটা বলছি যে এখন এই কয়েকটা যে ভোট ফেস গেল, তার মধ্যে ভোট দিতে যাচ্ছে না প্রচুর লোক। এটা আপনি কি বলেন? আমি কত পার্সেন্টেজ হয়েছে আপনি বলেছেন? ওটা এখনই বলার দরকার নেই। নেক্সট বলো। বলছি যে এই যে লাস্ট যে কথা বলছিল, আজকে দিনভরে যদি ছবির দিকে তাকান, একদিকে সৃজন ভট্টাচার্য, অন্যদিকে জেলাতে মিঠুন চক্রবর্তী,
বিরোধীদের উপরে হামলা, বোতল ছুড়ে মিঠুন মারা, চৌধুরী কোথায় হয়েছে? মিঠুন চক্রবর্তী রোড শো মেদিনীপুরে, সেখানে বোতল ছুড়ে মারা হয়েছে। বোতল ছুড়ে মারা হয়েছে। আর যাদবপুরে সৃজনের প্রচারে হামলা। পঞ্চশায়রে হয়েছে আপনাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়েছে, বোতল ছোড়ার ঘটনা ঘটেছে। এই যে মানে দু জায়গাতে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন? যদি গতকাল আজ এই দুদিনের মধ্যে আমরা কি দেখলাম, দমদমে আমাদের পার্টি কর্মীরা খড়দাতে যখন প্রচার করছেন, 11 বছরে ঢুকতে পারেননি আমাদের পার্টি কর্মীরা প্রচার করতে গেছিলেন বহু জায়গাতে, 5 বছর 10 বছর 15 বছর পর সব কর্মীরা গেছেন, সেখানে আক্রমণ করেছে, কিন্তু পাল্টা আমাদের কর্মীরা রুখে দিয়েছে খড়দা। আমিও গেছিলাম। পুলিশের রোল খুব খারাপ। সৃজন ভট্টাচার্য যাদবপুর ভয় পেয়ে গেল এত, নাকতলায় পোস্টার ছেঁড়া, ব্যানার ভেঙে দেওয়া, পঞ্চশাল সেখানে মিছিলের উপরে আমাদের পরিক্রমার উপরে হামলা করা হচ্ছে নাকি? মেদিনীপুরে শুনলাম কোথায় বোতল টোতল ছুড়েছে। বিরোধীদেরকে ভয় পাচ্ছে, বামপন্থীদের ভয় পাচ্ছে। তৃণমূল বুঝে গেছে যে মানুষ নিজের মতো করে ভোট দেবে এবং নিজের মতো করে ভোট দিলে তৃণমূলের কপালে দুঃখ আছে, নানান রকম চেষ্টা করেও তৃণমূল ঠেকাতে পারবে না। ফলে ভয়ের আতঙ্কে কার্যত আক্রমণ করছে, যে এনশিওর করছে যে তৃণমূল কিন্তু বিপজ্জনক জায়গাতে আছে এবং মানুষের কাছে বাতিল হয়ে যাওয়ার মতন শক্তি হয়েছে, তাই আক্রমণ করছে। আক্রমণ কেউ শক্তি থাকলে করে না, শক্তিহীন হলে আক্রমণ করে। তৃণমূল শক্তিহীন হচ্ছে। সন্দেশখালী প্রসঙ্গে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটা বিষয় বলেছেন যে যারা রাজস্ব দেবে তাদের জমি সুরক্ষিত থাকবে, মানে ভেড়ি ফেরত দেওয়ার কথা বলছেন। এবং এতদিন পরে এই ভেড়ি ফেরতের কথা মুখ্যমন্ত্রীর মুখে কেন? যেমন মুখ্যমন্ত্রী আজকে সন্দেশখালীতে বসিরহাটে গিয়ে মিটিং করে যা বলেছেন তাতে একই অঙ্গে বহু। তিনি এক বলছেন চক্রান্ত হয়েছে, আবার বলছেন মায়েদের কাছে ক্ষমা চাইছে, আবার বলছেন যারা রেভিনিউ দেবে তাদের জমি ফেরত দেওয়া হবে। তাদের ফেরত দেওয়া মানে কেউ কেড়ে নিয়েছিল, কে কেড়ে নিয়েছিল, কি করছিল? রাজ্যের পুলিশ কি করছিল? রাজ্যের ভূমি দপ্তর কি করছিল? মুখ্যমন্ত্রী ভূমি দপ্তরের মন্ত্রী, মুখ্যমন্ত্রী পুলিশেরও মন্ত্রী। তাহলে ওনার দপ্তর তারা কি করছিল যখন আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয়েছে, যখন তফসিলি মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে, যখন পুলিশ সব দেখে চুপ করে থেকেছে? আজকে ভোটের মুখে হারবে বলে এখন গিয়ে বলছে যারা রাজস্ব দেবে তাদের জমি ফেরত দেবো, আবার একই সাথে বলছে চক্রান্ত। চক্রান্তকারীকে আপনি জমি ফেরত দেবেন কেন? চক্রান্ত কারা করেছে? আপনার বাহিনী, ও ড্যাশে যারা বসেছিল তারা চক্রান্তকারী, এবং সেই চক্রান্তের উনি অংশীদার। মুখ্যমন্ত্রী নিজে বসিরহাটের চক্রান্তের অংশীদার, যেখানে মানুষের জমি জিরে কেড়ে নেওয়া হয়েছে। গোটা রাজ্য জুড়ে এই একই জিনিস মুখ্যমন্ত্রীর বাহিনীর নেতৃত্বে হচ্ছে। যে প্রদীপ রায় নামে যে ব্যক্তি বিরুদ্ধে রামকৃষ্ণ মিশন অভিযোগ করলো, অভিযোগ হওয়ার 1 ঘন্টা পরে তিনি আবার সেই থানাতেই গেলেন, অ্যারেস্ট হলেন না, তিনি পাল্টা অভিযোগ করলেন। এই ঘটনাটাকে কি চোখে দেখছে? কে প্রদীপ রায়? কে? ওই যে রামকৃষ্ণ মিশন যার বিরুদ্ধে অভিযোগ করলো, তার নাম প্রদীপ রায়। অভিযোগ হলো, তার 1 ঘন্টা পরেই ওই থানাতেই প্রদীপ রায় গেলেন, যার বিরুদ্ধে অভিযোগ। আমাদের রাজ্যে পুলিশ কিভাবে চলছে সবাই তো বুঝতে পারছেন। পুলিশের থানাগুলো হচ্ছে তৃণমূলের অফিস। আইসিরা বা ওসিরা তারা তৃণমূলের সভাপতি মতো করে কাজ করছে বেশিরভাগ ক্ষেত্রে। রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে আক্রমণ হামলা হয়েছে বলে রামকৃষ্ণ মিশন অভিযোগ করেছে। আক্রমণকারীর বিরুদ্ধে নন বেলেবল সেকশনে মামলা হওয়া উচিত। দেখা গেল 1 ঘন্টার মধ্যে অভিযুক্ত যে সে পুলিশের কমান্ডে থানায় গিয়ে হাজির হয়ে গেল এবং পাল্টা অভিযোগ করলো। রামকৃষ্ণ মিশন যখন কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ করলো তাতে কোনো অ্যাকশন নেই, কারণ তাকে জানিয়ে দেওয়া হলো যাতে সে রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে পাল্টা এফআইআর করতে পারে। এখন ধারণা এখন মুখ্যমন্ত্রী নির্দেশ দেবে পুলিশকে যে রামকৃষ্ণ মিশনের যেখানে যত শাখা আছে সবাইকে অ্যারেস্ট করবে। এটি তো মুখ্যমন্ত্রীর কাজ। এমন একটা কাজ করবেন যাতে সুযোগটা বিজেপি পায়। মানে এই যে বললেন সুযোগটা যাতে বিজেপি পায়, এই যে রামকৃষ্ণ মিশনের ঘটনাক্রম, তাতে কি মনে হচ্ছে না যে বিজেপি এবং তৃণমূল? রামকৃষ্ণ মিশনের ঘটনাক্রমে কি দাঁড়াচ্ছে? আমি আবারও বলছি, মুখ্যমন্ত্রী জেনে বুঝে একটা এমন বল দিলেন শর্ট পিচ যাতে বাউন্ডারি বাড়ায়। মোদীজি বাউন্ডারি মেরে দিলেন, তাতে ঠিক হলো একটা ওভার বাউন্ডারি করতে হবে। পরের দিন আবার আর একটু লোপা বল দিলেন, লোপা বল একবারে ফুল টস সোজা মাঠের ওপরে বাইরে ওভার বাউন্ডারি মারলেন। ফলে নরেন্দ্র মোদী যাতে বাউন্ডারি ওভার বাউন্ডারি মারতে পারেন
তাকে সাহায্য করার মতো করে মেটেরিয়াল সাজিয়ে দেওয়া, ইস্যু তৈরি করে দেওয়া। মুখ্যমন্ত্রী যেভাবে মিশন এবং সেবাশ্রম সংঘ নিয়ে নিন্দাজনক মনোভাব নিয়েছেন, এটা তাই বিজেপি যাতে তার সুযোগ পায়, মোদিজি যাতে তার সুযোগ পায়। মোদিজিকে সাহায্য করার জন্য পশ্চিমবাংলার বিজেপি নেতারা যা পারেন তার থেকে অনেক বেশি মোদিকে সাহায্য করতে পারেন মমতা ব্যানার্জি নিজে। আমার স্পষ্ট হয়ে গেল। বলছি যার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, রামকৃষ্ণ মিশন বলছে যে বলছে পুলিশ কিছু করতে পারবে না, মানে পুলিশ তার সঙ্গে আছে এরকম আপনি যেমনটা বলছিলেন, কোথাও কি মনে হচ্ছে যে তাকে দিয়ে অভিযোগ আসলে করি না আমরা? পশ্চিমবাংলায় অভিযুক্ত যারা, দুষ্কৃতী যারা, দুর্নীতি যাদের, তারা মিলিয়ে একটা দল বানিয়েছে, দলটার নাম তৃণমূল কংগ্রেস। রামকৃষ্ণ মিশন যার বিরুদ্ধে অভিযোগ করেছে শিলিগুড়িতে হামলার কারণে, তিনি পুলিশের ঘেরাটোপে আছেন এবং সেই কারণে তিনি থানায় গিয়ে অভিযোগ করে এসেছেন। বহাল তবে তো ঘুরে বেড়াচ্ছেন, পুলিশের দিক থেকে কোনো অ্যাকশন নেই, কারণ মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করতে বলেননি। মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করতে না বললে কেউ তো অ্যারেস্ট করবে না। ফলে মুখ্যমন্ত্রীর সযত্নে লালিত বাহিনী তাদেরকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে এবং বেআইনি অন্যায় কাজ করাচ্ছে, এটা না বুঝবার মতো আর কোনো কারণ নেই। পুলিশের ঘেরাটোপে অভিযুক্তরা, কারণ মুখ্যমন্ত্রী অভিযুক্তদের, দুষ্কৃতীদের মাথা। এই প্রসঙ্গে আরেকটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য করার পরেই রামকৃষ্ণ মিশনের উপর হামলা, এটা কি চলছে? দেখুন, রামকৃষ্ণ মিশনের ওপরে শিলিগুড়িতে যে হামলা হলো তাকে নিন্দা করা ছাড়া কোনো বিকল্প নেই। এসব পশ্চিমবাংলা দেখেনি। স্পোরাডিক কোথাটা কোনো ঘটনা ঘটে গেল, সবাই মিলে কি আটকে দিল, সেটা আলাদা কথা। কিন্তু তা না, এটা অর্গানাইজড ক্রাইম, যা ইনস্টিগেটর মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশন সম্পর্কে অভিযোগ করলেন, অভিযোগ করে বিজেপিকে সুযোগ করে দিলেন, আর মুখ্যমন্ত্রী অভিযোগ করার মধ্য দিয়ে কার্যত রামকৃষ্ণ মিশনের উপরে আক্রমণের সুযোগ করে দিলেন। তাহলে মুখ্যমন্ত্রীর অভিযোগ, এক, দুষ্কৃতীদের পাশে দাঁড়িয়ে গেলেন, ও হামলা করো রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে, এবং যত হামলা হবে তত সুযোগ পাবে মোদিজি, তার মতো করে রাজনীতির খেলা খেলতে পারবেন। ফলে মোদিজিকে রাজনীতির খেলা খেলতে দেওয়ার কারণে দুষ্কৃতীদের পাশে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করার দায়, এটা মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারবেন না। আপনি এই প্রশ্নটার উত্তর আগে দিয়েছেন যদিও, যে মুখ্যমন্ত্রী বলছেন কেন যে ভোটের ফল বেরোনোর পরে সন্দেশখালী যাবেন, আগে নয় কেন? মুখ্যমন্ত্রী ভোটের ফল বেরোবার আগে সন্দেশখালী যাননি, যাওয়ার সাহস দেখান। গত 3-4 মাস ধরে যে ঘটনা ঘটে যাচ্ছে, মহিলারা লাঠি ঝাঁটা হাতে নিয়ে বেরিয়েছে, মুখ্যমন্ত্রী যাননি কেন? ঠিক যে কারণে প্রধানমন্ত্রী মণিপুরে যান না। মণিপুরে যারা অপরাধ সংগঠিত করেছে তারা প্রধানমন্ত্রীর বসঙ্গত। সন্দেশখালীতে যারা নানাবিধ আক্রমণ করেছে, মানুষের উপরে লুট করেছে, শ্রীলতাহানি করেছে, তারা মুখ্যমন্ত্রীর বসঙ্গত। ফলে মুখ্যমন্ত্রী তাদের প্রশ্রয় দেন বলে মুখ্যমন্ত্রী একবারও যাননি, প্রধানমন্ত্রী তাদের প্রশ্রয় দেন বলে প্রধানমন্ত্রী একবারও মণিপুর যাননি। আপনি একটু খেয়াল করলে দেখবেন দুজনেরই চলার ভঙ্গিটা একই রকম। অপরাধীদের পাশে থাকবো, যা খুশি করব, আমার সঙ্গে থাকলে 7 খুন মাপ। প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও সত্য, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও সত্য। উনি আজও পর্যন্ত বসিরহাটে যাওয়ার সুযোগ পাননি, যাননি। বসিরহাটের মানুষ শোধ তোলার জন্য অপেক্ষায় আছে। আর এই অভিজিৎ গাঙ্গুলিকে যে সেন্সার করলো নির্বাচন কমিশন 24 ঘন্টা, যে আজকে কি করেছে? 24 ঘন্টার জন্য প্রচার করতে পারবেন। এটা কে করেছে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অভিজিৎ গাঙ্গুলিকে সেন্সার করেছে। 24 ঘন্টার জন্য তিনি প্রচার করতে পারবেন না। আমার ধারণা যথাযথ করেছে। রাজনীতিটা শালীনতার জিনিস, রাজনীতিটা অশালীনতার জিনিস নয়। রাজনীতিটা কুরুচিপূর্ণ কথার জন্য নয়, কুরুচিপূর্ণ মনোভাবের জন্য নয়, লুঠের জন্য নয়, লুঠাদের পাশে দাঁড়াবার জন্য নয়, দুর্নীতির জন্য নয়, দুর্নীতির পাশে দাঁড়াবার জন্য নয়। আমি আগেও বলেছি, আবার একই কথা বলছি, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তার প্রতি মানুষের একটা ভরসা ছিল। কিন্তু বিজেপির অভিজিৎ গাঙ্গুলি অপ্রাসঙ্গিক, তার সম্পর্কে মানুষের কোনো ধারণা থাকবার কথা নয়, ভালো কোনো ধারণা থাকার কথা নয়। এবং তিনি প্রমাণ করে দিলেন তৃণমূলের আবহে বড় হওয়া বিজেপি নেতারা যেরকম ভাবে তৃণমূলী কুরুচিকর কথা বলেন, অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে গিয়ে সঙ্গদোষে একই রকম ভাবে কুরুচিকর মনোভাবের ব্যবস্থা করেছেন। নির্বাচন কমিশন আমার ধারণা রাইটলি তাকে সেন্সার করেছে।
আরো বেশি করা উচিত ছিল। গতকালের ভোট পর্ব মেটার পর আপনার কানুন নিশ্চয়ই এসছে যে ভাটপাড়া উলুবেড়িয়া এসব জায়গায় বিরোধীদের উপরে আক্রমণ, কি বলবেন? নির্বাচনে যেটা দেখা যাচ্ছে যে ভোটের সময় কোনো গোলমাল করতে না পেরে তারপরে একটু হামলা করার মতো মনোভাব কোথাও কোথাও বিজেপি দেখাচ্ছে, যদিও বেশি সুযোগ পাচ্ছে না। আপনি পঞ্চায়েত পৌরসভা তার সঙ্গে মেলালে সেই সুযোগ পাচ্ছে না, কিন্তু এটুকুই বা পাবে কেন? এটুকুই বা পাবে কেন? ইলেকশনটা হওয়া পর্যন্ত সেন্ট্রাল ফোর্স বুথ ট্রুথ ইত্যাদি কনফিডেন্স বিল্ডিং করলো, ভোটটা পর্যন্ত কিছু করতে পারলো না বলে সেই রাগের জ্বালা, গায়ের জ্বালা, ঝাল মেটানো। মানুষ কিন্তু খেয়াল রাখছে, যতটা করছে তত ভোটে বিজেপির এবং তৃণমূলের, বিশেষ করে তৃণমূলের বিপদটা আরো বাড়ে। রাজারহাটের 4টে পার্টি অফিস বন্ধের নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, তার মধ্যে 3টে সিপিএম এর, একটা বিজেপি। ইটকো এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের জমিতে সেগুলো করে উঠেছে। আজকে আজকে আমি না জেনে কি করে বলি বলো? জেনে নিই। আমি একটা দিন ভেবেছি তোমাদের ডাকবো, তবে একটু আমার